যারা কখনো ক্রেয়ন ব্যবহার করেছে তারা সবাই ক্রেওলা নামটা চেনেন। এই নামটি দিয়েছিলেন কোম্পানির এক প্রতিষ্ঠাতার স্ত্রী। একটি পরিসংখ্যান অনুযায়ী ক্রেওলা কোম্পানি প্রতি বছর গড়ে 3 বিলিয়ন ক্রেয়ন তৈরি করে, মানে প্রতিদিন প্রায় 8 মিলিয়ন ক্রেয়ন বানানো হয়। এই সংখ্যাটা কত বড় সেটা একটা ধারণা দিতে চাই। ধরুন আপনি যদি সবগুলো ক্রেয়ন একটার পর একটা লাইন করে রাখেন, তাহলে তা দিয়ে পৃথিবীকে 6 বার ঘিরে ফেলা যাবে। গত 120 বছরে ক্রেয়ন তৈরির প্রক্রিয়ায় অনেক পরিবর্তন এসেছে। 1900 সালের দিকে ক্রেয়ন পাওয়া যেত মাত্র 8টা রঙে, আর এখন সময় বদলেছে। আজ 8টা থেকে বেড়ে দাঁড়িয়েছে 120টি চোখ ধাঁধানো রঙে। কিন্তু প্রশ্ন হলো, ক্রেয়ন বানানো হয় কি দিয়ে? ক্রেয়ন তৈরি হয় এক ধরনের বিশেষ পদার্থ দিয়ে, যেটাকে বলে প্যারাফিন। এটা এক ধরনের মোমের মতো বস্তু, যা উড, কোল বা পেট্রোলিয়াম থেকে তৈরি হয়। প্যারাফিন শুধু বিভিন্ন রকমের রঙের সাথে ভালোভাবে মিশে যেতে পারে না, এটা নন স্টিকও, মানে অত্যন্ত নিরাপদ। তাই শিশুদের ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট। এছাড়াও এর একটা গুণ আছে, যেটাকে বলে নাইস রাব অফ, মানে যখন কাগজে ব্যবহার করা হয় তখন এটি কাগজে ভালোভাবে রঙের পরিমাণ রেখে যায়। প্যারাফিন যখন ক্রেয়ন ফ্যাক্টরিতে আনা হয় তখন সেটা তরল অবস্থায় থাকে। ডেলিভারি ট্রাকগুলোকে এমন একটা উষ্ণ তাপমাত্রা ধরে রাখতে হয় যাতে প্যারাফিন জমে না যায় বা শক্ত হয়ে না যায়। প্যারাফিন 135 ডিগ্রি ফরেনহাইট বা প্রায় 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরলে পরিণত হয়। ক্রেয়ন তৈরির আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো পিগমেন্ট, মানে যেটা ক্রেয়নের রং তৈরি করে। কারণ প্যারাফিন পানি বা পানির সাথে মেশানো কিছুতে মিশে না, তাই পিগমেন্টগুলো সাধারণত গুঁড়ো আকারে থাকে। যদিও কিছু পিগমেন্ট হয়তো পানির সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়, তারপর শুকিয়ে নেওয়া হয়। এই পিগমেন্টগুলো ক্রেয়ন ম্যানুফ্যাকচারার এর নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী বিভিন্ন সাপ্লায়ার তৈরি করে। প্রতিটি পিগমেন্ট তৈরি হয় কেমিক্যাল মিশিয়ে, যা রাখা হয় কাঠের ট্যাঙ্কে। সেখান থেকে অতিরিক্ত পানি ছেঁকে ফেলা হয় ফিল্টার দিয়ে, আর ফিল্টার শেষে থেকে যায় পিগমেন্টের শক্ত টুকরো। এই টুকরোগুলো এরপর বহুদিন ধরে শুকানো হয় কিনোল ড্রায়ারে। তারপর শুকানো পিগমেন্ট টুকরোগুলোকে চাহিদা মতো রং অনুযায়ী মেশানো হয়, তারপর গুঁড়ো করে একসাথে ব্লেন্ড করা হয় যাতে প্রতিটি ব্যাচে রঙের মান এক থাকে। এই মিশ্রণগুলো তারপর পাঠানো হয় ক্রেয়ন ফ্যাক্টরিতে। গত 10 বছরে ক্রেয়নের মধ্যে নতুন নতুন উপাদান যোগ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো গ্লিটার, মানে ছোট ছোট চকচকে কণা, যা আলোর রশ্মি পড়লে চকচক করে ঝলমল করে ওঠে। কিছু কিছু ক্রেয়নের মধ্যে পারফিউম বা সুগন্ধিও যোগ করা হয়। প্রোডাকশন শুরু করতে প্রথমে প্যারাফিন গরম করা হয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল বয়লারে, প্রায় 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যতক্ষণ না সেটা তরলে পরিণত হয়। এই তাপমাত্রা ও গরম করার সময়টা খুব নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে প্রক্রিয়াটার গুণগত মান ও নিরাপত্তা বজায় থাকে। এরপর তরল প্যারাফিন ট্রান্সফার করা হয় বিশাল সাইলোর মধ্যে, যার প্রতিটা 65,000 লিটার পর্যন্ত রাখতে পারে। আপনি যদি ভাবেন এই পরিমাণটা খুব বেশি, তাহলে মনে রাখবেন একটা সাধারণ ক্রেয়ন ফ্যাক্টরি একদিনেই এত প্যারাফিন ব্যবহার করে। যেহেতু প্যারাফিন দাহ পদার্থ, তাই এটি সংরক্ষণের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। যেসব কর্মীরা প্যারাফিনের কাজ করেন তারা সাধারণত ব্রিদিং মাস্ক পরে কাজ করেন, যাতে মিহি কণাগুলো তাদের নিঃশ্বাসে না যায়। প্যারাফিন স্টোরেজ টাওয়ার থেকে মিক্সিং কেটলে পাঠানো হয়, যেখানে এটি ক্লের সাহায্যে মেশানো হয়। ক্লে যোগ করার পর ক্রেয়ন আরো মজবুত হয়। পাশাপাশি এটি ফিলার হিসেবে কাজ করে, যার ফলে একই পরিমাণ মোম থেকে আরো বেশি সংখ্যক ক্রেয়ন তৈরি করা যায়, যা পুরো প্রক্রিয়াটিকে আরো কস্ট ইফেক্ট করে তোলে। এরপর বিভিন্ন সিনথেটিক কেমিক্যাল মেশানো হয়। এর মধ্যে একটি থাকে যাতে মিশ্রণটি মোল্ডে আটকে না যায়। এছাড়াও যোগ করা হয় স্টিয়ারিং অ্যাসিড, যার কারণে রাব অফ আরো ভালো হয়, মানে কাগজে রংটা আরো ভালোভাবে বসে। সবশেষে পাউডার পিগমেন্ট যোগ করা হয়। এই পিগমেন্টগুলো হলো সর্বোচ্চ মানের, যাতে রং থাকে উজ্জ্বল ও সমান। খেয়াল রাখতে হবে, এখন পর্যন্ত যত উপাদান যোগ করা হয়েছে সবই নন টক্সিক এবং নিরাপদ। মিক্সিং কেটলের ভেতরে মিশ্রণটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়, যাতে পিগমেন্টগুলো প্যারাফিনের সাথে পুরোপুরি মিশে যায়। এই সময় ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়, যাতে রং পুরো মিশ্রণে সমানভাবে ছড়িয়ে পড়ে। যখন ওয়াক্স আর পিগমেন্ট ভালোভাবে মিশে যায়, তখন এই মিশ্রণটি একটি রোটারি মেশিনে পাম্প করা হয়। এই মেশিনে প্যারাফিন শক্ত হয়ে যাওয়ার আগেই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। প্রথমে এই ডিভাইস ওয়াক্সকে মোল্ডে ইনজেক্ট করে। মোল্ডগুলো আকার ও আকৃতিতে আলাদা হয়। যেহেতু বিভিন্ন ধরনের ক্রেয়নের জন্য বিভিন্ন ডিজাইনের প্রয়োজন হয়, মোল্ডগুলো মেটাল বা সিলিকন দিয়ে তৈরি, আর এগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে ক্রেয়নের সেই পরিচিত সিলিন্ডার আকৃতি তৈরি হয়। ঠান্ডা পানি দিয়ে মোল্ডগুলো ঘিরে রাখা হয় যাতে ওয়াক্সটা দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। এটা ঘটে 60 সেকেন্ডের মধ্যেই। এই কুলিং প্রক্রিয়াটি খুবই
গুরুত্বপূর্ণ, যাতে ক্রেয়ন তার সঠিক আকৃতি আর মজবুত গঠন ধরে রাখতে পারে। যখন ওয়াক্স জমে যায় তখন সেটার ভেতরে থাকা পিগমেন্টগুলো রঙের ঝলক ধরে রাখে, আর এভাবেই পাওয়া যায় চোখ ধাঁধানো রঙিন ক্রেয়ন। মোল্ডের ওপর জমে থাকা বাড়তি মোম বিশেষ ব্লেড দিয়ে কেটে ফেলা হয় এবং এই মোম আবার রিসাইকেল করে নতুন ক্রেয়নে ব্যবহার করা হয়, যার ফলে ওয়েস্ট কমে যায় এবং প্রোডাকশন আরও দক্ষ হয়। মাত্র একটি রোটারি মেশিন প্রতি চক্রে প্রায় 2700টি ক্রেয়ন তৈরি করে, আর যখন একসাথে একাধিক রোটারি মেশিন কাজ করে তখন একটা সাধারণ ফ্যাক্টরি প্রতি ঘন্টায় প্রায় 30,000 ক্রেয়ন তৈরি করতে পারে। ক্রেয়ন ঠান্ডা হওয়ার পর অটোমেটিকভাবে সেগুলো মোল্ডস থেকে বের করে ফেলা হয়, আর শুরু হয় ইন্সপেকশন প্রক্রিয়া, মানে যাচাই বাছাই। পরিদর্শকরা প্রতিটি ক্রেয়ন ভালোভাবে পরীক্ষা করেন যেন কোনো ভাঙা বা খোঁচা আছে কিনা এবং বাবল আছে কিনা ঠান্ডা হয়ে যাওয়া ক্রেয়নের মধ্যে, কারণ বাবল থাকা মানে হলো মিশ্রণ ঠিকমতো মেশানো হয়নি। যেসব ক্রেয়ন ফেল করে সেগুলো আবার গলানো এবং নতুন করে ঢালাইয়ের জন্য টবে পাঠিয়ে দেওয়া হয়। ক্রেয়ন তৈরির শুরুর দিকে একটা পুরো ফ্যাক্টরি ফ্লোর হয়তো একদিনে বা তারও বেশি সময় ধরে শুধু একটাই রঙের ক্রেয়ন তৈরি করত। একটা রং শেষ হলে মোল্ডিং মেশিনগুলো পরিষ্কার করা হতো, তারপর শুরু হতো নতুন রং তৈরি করা। কিন্তু আজকের দিনে চাহিদা এতটাই বেশি আর ক্রেয়নের বৈচিত্র্য এতটাই ব্যাপক যে এখন প্রতিটি ভ্যাট আর মোল্ড শুধুমাত্র একটা বা কিছু নির্দিষ্ট রঙের জন্য বরাদ্দ থাকে, আর এই প্রোডাকশন লাইনগুলো দিন রাত নিরবিচ্ছিন্নভাবে চলে। মোল্ডিং এবং ইন্সপেকশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ক্রেয়নগুলো কনভেয়ার বেল্টে পাঠানো হয় লেবেলিং মেশিনে। সেখানে এক এক করে ক্রেয়নগুলো পড়ে ঘুরতে থাকা এক ধরনের ড্রামের গ্রুপে। ড্রামের নিচের বাঁ পাশে আঠা লেগে থাকে, যেটা ঠিক ওই গ্রুপের মাঝখানে লেগে যায় ক্রেয়ন ঢোকার ঠিক আগে। তারপর মেশিনটি প্রতিটি ক্রেয়নের গায়ে একটি করে লেভেল মেরে দেয়। একটি রোলার লেভেলটা আঠার সাথে ভালোভাবে চেপে দেয়। এরপর একটি ছোট হাতের মতো অংশ সেই লেভেলটাকে ক্রেয়নের চারপাশে মুড়িয়ে দেয়। এই লেভেলিং মেশিনটি প্রতি ঘন্টায় 8500 ক্রেয়নের লেভেল লাগাতে পারে। দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য একাধিক মেশিন একসাথে কাজ করে। ক্রেয়ন উৎপাদনে কোয়ালিটি কন্ট্রোল একটা গুরুত্বপূর্ণ ধাপ, তাই প্যাকেটজাত করার আগেই একটা ফাইনাল চেক করা হয়। প্রতিটি ব্যাচ থেকে র্যান্ডম স্যাম্পল নেওয়া হয়, যেগুলো পরীক্ষা করা হয় রং ঠিক আছে কিনা, যথেষ্ট শক্ত কিনা এবং অন্যান্য নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা। এই ধাপে নিশ্চিত করা হয় যে প্রোডাকশন মানসম্পন্ন, আর কোনো সমস্যা থাকলে প্যাকেজিংয়ের আগেই তা শনাক্ত ও ঠিক করা যায়। একবার কোয়ালিটি কন্ট্রোল পাস করলে ক্রেয়নগুলো প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত। সাধারণত ক্রেয়ন কার্ডবোর্ডের বাক্স বা প্লাস্টিক কন্টেনারে প্যাক করা হয়, আর প্যাকেজের ওপর লেখা থাকে রঙের নাম, ব্যবহারের নির্দেশিকা এবং নিরাপত্তা সম্পর্কিত সতর্কতা। এই প্যাকেজিং প্রক্রিয়াও অটোমেটিক, যেখানে মেশিনগুলো ক্রেয়ন গুণে সাজায় আর তারপর চূড়ান্ত প্যাকেজে ভরে দেয়। প্যাকেটজাত হওয়া ক্রেয়নগুলো এরপর ডিস্ট্রিবিউশনের জন্য প্রস্তুত করা হয়। এই সময় সেগুলো বড় কার্টনে ভরা হয় আর প্যালেটাইজড করে স্কুল, দোকান বা অন্যান্য জায়গায় পাঠানো হয়। এ ধাপে লজিস্টিক কোঅর্ডিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ক্রেয়নগুলো নির্ধারিত গন্তব্যে সঠিক সময়ে পৌঁছে যায় এবং কম খরচে ট্রান্সপোর্ট নিশ্চিত করা যায়। এই ছিল একটা ক্রেয়নের পুরো যাত্রা, কাঁচামাল থেকে শুরু করে আপনার হাতে পৌঁছানো পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আপনার কোনো বন্ধু এমন ভিডিও পছন্দ করে থাকলে তার সাথে শেয়ার করুন। আপনি যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।